নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি গত কয়েকদিন ধরে বলে যাচ্ছিলাম যে চীনের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ। চীন ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। আজকে তার একটা প্রকৃষ্ট উদাহরণ দেব। এটা মুখের কথা একদিন ধরে আমি বলছিলাম, তো এবারে যে উদাহরণটা আমি আপনাদের সামনে দেব বা যে ডকুমেন্টটা পেশ করব, তাতে আপনারা বুঝতে পারবেন যে চীনের অর্থনৈতিক অবস্থা সত্যিই কতটা খারাপ হয়েছে। ব্যাংক বন্ধ, টাকা নেই, লোকের টাকা নিজেরা তুলতে পারছে না। আগে আমি নিউজটা বলি। চীন থেকে পাততাড়ি গুটিয়ে অন্য দেশে আশ্রয় নিচ্ছেন সে দেশের বিত্তশালীরা, সঙ্গে নিয়ে যাচ্ছেন অর্থ। মানে যার কাছে যা অর্থ আছে সে অর্থ গুটিয়ে পুটিয়ে নিয়ে তারা এখন পালাচ্ছে। আপনাদের মনে আছে জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা? তিনি হঠাৎ দেশ থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন। তিনি অনেক আগে আঁচ পেয়েছিলেন যে চীন কিন্তু ভেতরে ভেতরে অর্থনৈতিক দিক দিয়ে ভাঙছে। তখনই তিনি দেশ থেকে পালিয়ে যান এবং পালিয়ে গিয়ে ছুপে একটা জায়গায় বসছিলেন। অনেক দিন বাদে তাকে সামনে দেখা গেছে। তিনি বাইরে থেকে এখন বিজনেস পরিচালনা করছেন। চীনের দিকে তিনি পাও মারান। মাও সেতুং এর আমলে চীন যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যায়, তখন গ্রাম থেকে সমস্ত শ্রমিক কাজের জন্য শহরে চলে আসে। গ্রাম হয়ে যায় খালি। তখন কিন্তু শস্য উৎপাদনে তখন কিন্তু ব্যাপক ঘাটতি পড়ে চীনের। সেই সময়তে ঘাটতিটা শুরু হয়। সব চলে আসে শহরে, আর শহরে নতুন নতুন বিল্ডিং হতে শুরু করে। এবার এইভাবেই চলছিল। 30 বছর চীন চুপচাপ বসছিল। আগে নিজে ভেতরে ভেতরে গুছিয়েছে, অর্থনীতি গুছিয়েছে। যখন দেখেছে অর্থনীতি বেশ ভালো হয়েছে, তখন থেকে তার চোখ রাঙানি শুরু হয়েছে। এই চোখ রাঙানি যখন শুরু হলো, তখনই আমেরিকা ভাবলো, আরে আমি তো ভস্মাসুর করে ফেলেছি, এখন মেরা বিল্লি মেরেছে ম্যাও। তখন থেকে আরম্ভ করলো কি, যত আমেরিকান কোম্পানিগুলো আছে সমস্ত আমেরিকান কোম্পানিগুলোকে আমেরিকা বলে দিল যে তোমরা অন্যত্র ব্যবসা তুলে নিয়ে চলে যাও। সেই অ্যাপেল থেকে শুরু হলো আস্তে আস্তে ব্যবসা তোলা। এবং চীনের ওপরেতে ট্রাম্প এসে যে এটা করলেন, স্যাংশনটা জারি করলেন, তাতে চীনে কিছুটা কোমর ভাঙলো। আর দ্বিতীয় যেটা চীন মার খেলো সেটা হচ্ছে করোনা। অন্যের দেশে ফেলতে গিয়ে নিজের দেশে অন্যের দেশে ছড়াতে গিয়ে নিজের দেশে দুর্ঘটনাবশত ছড়িয়ে গিয়েছিল। তার অ্যান্টিডোট তখনও পর্যন্ত তৈরি করতে পারেনি। সেই যে অর্থনীতির ওপর আঘাতটা পড়লো, সেই আঘাত থেকে চীন আর বেরোতে পারলো না। এইবারে হলো কি, ধীরে 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 কোম্পানিগুলো বসতে শুরু করলো। এভারগ্রান্ড যে সব থেকে বড় রিয়েল এস্টেট কোম্পানি ছিল, সেই এভারগ্রান্ডে লালবাতি জ্বলে গেল এবং চীনে একের পর এক ভুতুরে শহর তৈরি হলো। কারণ চাকরি না থাকলে পরে জায়গা কিনবে কে, ফ্ল্যাট কিনবে কে? আর চীনের সবই তো সরকারি সম্পত্তি, ও তো লিজ দেওয়া হয়, কিন্তু আপনার পকেট থেকে টাকাটা কাটবে। এখন যারা সেই টাকা পয়সা নিয়েছিল তারা এখন তো চাকরি বাকরি চলে গিয়েছে, তারা তো দিতে পারছে না টাকা পয়সা। এখন চীন পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষার কাজের থেকে বেশি কাজে লাগাচ্ছে টাকা তোলো, ট্যাক্স তোলো। লোকের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করছে, না হলে পরে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে নির্যাতন চলছে। এই হচ্ছে চীনের বর্তমান পরিস্থিতি। এখন চীনের যারা বিত্তশালী আছেন, যাদের সমস্ত কারখানা ছিল, তারা তো দেখলেন যে আমাদের তো ভীষণ অসুবিধে, আমরা তো এবার পড়েছি বিপদে। তারা ধীরে ধীরে অর্থ পাচার করতে শুরু করলেন। তো যখন চীনের কানে এটা গেল, তখন তাড়াতাড়ি চীন এবার ব্যবস্থা নিতে শুরু করলো। এইবার আমি খবরটা পড়ছি। 2022 সালের হিসেব অনুযায়ী বিশ্বের প্রায় 2700 শতকোটিপতিদের মধ্যে 600 জনেরও বেশি চীনের বাসিন্দা ছিলেন। তবে বোফোর্সের পত্রিকা অনুযায়ী গত বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 562। 600 থেকে কমে দাঁড়িয়েছে 562। কেন এই বিত্তশালীরা চীন বিমুখ?
আন্তর্জাতিক কূটনীতিক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং সে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের কারণেই দেশ ছাড়ছেন চীনের বড়লোকেরা, সঙ্গে নিয়ে যাচ্ছেন নিজেদের অর্থ। বর্তমানে চীনের সরকার নিয়ম করে দিয়েছে যে কোনো ব্যক্তি বছরে কেবল $50,000 দেশের বাইরে পাঠাতে পারে। তবে চীনের ধনীরা তাদের টাকা দেশের বাইরে পাঠাতে এতটাই উঠে পড়ে লেগেছেন যে কখনো কখনো বেআইনিভাবে টাকা দেশের বাইরে পাঠাচ্ছেন তারা। অন্তত এমনটাই উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। করোনা পরবর্তী আন্তর্জাতিক পর্যটন আগের অবস্থায় না পৌঁছালেও আমেরিকার উচ্চ সুদ এবং দুর্বল ইউয়ানের ফলে বিত্তমান চীনারা তাদের অর্থ অন্য দেশে সরিয়ে ফেলছেন, এমনটাই দাবি করেছেন অর্থনীতিবিদদের একাংশ। ফলে এবার বুঝুন চীনের কি অবস্থা। এই এতদিন ধরে আমি যা বলে যাচ্ছিলাম তার একটা সাপোর্টিং ডকুমেন্ট আপনাদের দিয়ে দিলাম। যে খবরটা বেরিয়েছে আল জাজিরা থেকে আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি গুগল বাংলা থেকে, যেটা আপনাদের আমি পড়ে শোনালাম। এটা হচ্ছে বর্তমান চীনের অবস্থা। চীন তো একসময় দুনিয়ার জায়গায় টাকা বিলিয়েছে, দুনিয়ার জায়গায় তখন টাকা ছিল। যদিও চীন এখনো অর্থনৈতিক দিক দিয়ে এখনো শক্তিশালী, তার কাছে যা অর্থ আছে তা দিয়ে এখনো সে চালিয়ে যেতে পারবে। কিন্তু কথাটা হচ্ছে আপনি জমানো টাকা ভাঙিয়ে আপনি কতদিন খাবেন? ভবিষ্যৎটা তো অন্ধকার হয়ে গিয়েছে। এখন চেষ্টা করছে এআই ধরে এখন যদি কোনো রকমে এগোনো যায়। আপনি বলুন না, চীনে তো এত কোম্পানি রয়েছে, আপনি একটা রেফ্রিজারেটরের নাম করুন, একটা টিভির নাম করুন, যে কোনো একটা ভালো গাড়ির নাম করুন। নতুন নতুন টেকনোলজি আছে তো, কোথাও পাবেন না আপনি চীনের প্রোডাক্ট, কেউ নেয় না। ওই বাংলাদেশ, মায়ানমার, এই কিছু ছোট ছোট দেশ রয়েছে, তাদেরকে বুঝিয়ে বাজিয়ে এই টুপি টাপা মেরে চীন এ সমস্ত ঢুকিয়ে দেয়। নইলে চীনের মাল কিন্তু কেউ নেয় না। এখন চীন চাইছে ঘুরে দাঁড়াতে, কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় কিন্তু অনেকটাই চলে গিয়েছে। আর জিনপিং এর সুস্থতা নিয়ে অনেক রকম প্রশ্ন কিন্তু উঠছে। জিনপিং আদৌ পুরো সুস্থ নাকি সুস্থ নয়? তার কথা অনুযায়ী সমস্ত কিছু হতো, গাছের পাতা পর্যন্ত নড়তো না চীনে। কিন্তু তার জায়গায় এখন প্রধানমন্ত্রী কথা বলছেন, চীনের প্রধানমন্ত্রী। ফলে বার্তাটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। এমএসএস কত চেপে রেখে দেবে? মিলিটারি সিকিউরিটি সার্ভিস চীনের যেটা আছে, তাদের কাজ হচ্ছে সমস্ত তথ্য চেপে রাখা। কতদিন চেপে রাখবে? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আগামী দিনে দেখা যাক কোথায় গিয়ে চীন দাঁড়ায়, তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আরো কি খবর পাওয়া যায় আমি অবশ্যই আপনাদের জানাবো। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।